হ্যালো স্টুডেন্টস, আমরা আলোর প্রতিফলন যে আমরা জেনেছি নিচের ক্লাসেতে, সেটা কিন্তু সমতলের উপরেতে আলোর প্রতিফলন, সমতল দর্পণ সম্পর্কে আমরা জেনেছি, সমতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন সম্পর্কে জেনেছি। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ, স্ফেরিক্যাল মিরর। গোলীয় দর্পণ, একটা ফাঁপা গোলক নিলাম, ধরো একটা ফাঁপা গোলক, জাস্ট একটা ফাঁপা গোলক, এটা একটা গোলকের ফাঁপা গোলকের একটা অংশ। এই যে একটা ফাঁপা গোলকের অংশ নিলাম, তার দুটো ভিতরে একটা পৃষ্ঠ পাচ্ছি, ভিতরে একটা গোলকের একটা গোলীয় তল পাচ্ছি, বাইরে একটা গোলীয় তল পাচ্ছি। এটাকে ভিতরেরটাকে বলা হচ্ছে অবতল তল, আর বাইরের এটাকে বলা হচ্ছে উত্তল তল। আবার বলছি, রান্না করার কড়াই, তার ভিতরের অংশটাকে বলা হচ্ছে অবতল পৃষ্ঠ বা অবতল তল, আর যেটা উনুনের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে উত্তল তল। এটা আমাদের মনে রাখতে হবে যে অবতল তল আর হচ্ছে উত্তল তল। এখন আমাদের গোলীয় দর্পণ কাকে বলবো না? গোলীয় দর্পণের হচ্ছে যে কোনো দর্পণ যদি কোনো একটা গোলকের অংশ বিশেষ হয়, তাহলে সেই রূপ দর্পণকে আমরা বলবো গোলীয় দর্পণ। দেখা যাক, আমরা গোলীয় দর্পণের দুরকম আমরা গোলীয় দর্পণ আলোচনা করব। যখন কোনো দর্পণের, এই যে দর্পণের ছবিটা আঁকছি, দেখো সি, এই একটা গোলীয় দর্পণ এঁকেছি। এটা হচ্ছে অবতল পৃষ্ঠ ভিতরেরটা, আর এই একটা দর্পণ এঁকেছি। তাহলে এই যে এই অবতল পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তল হচ্ছে অবতল পৃষ্ঠ, প্রতিফলক তল হচ্ছে অবতল পৃষ্ঠ, সেই জন্য এটাকে বলবো আমরা অবতল দর্পণ। এটাকে আমরা বলছি অবতল দর্পণ। আর যে দর্পণের উত্তল পৃষ্ঠটা প্রতিফলক তল, এটা হচ্ছে প্রতিফলক তল, এটা হচ্ছে প্রতিফলক তল, সেই জন্য এই দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ। এটাকে বলবো আমরা উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ, অবতল দর্পণ বুঝলাম, উত্তল দর্পণ বুঝলাম। যে কোনো গোলকের যে যদি কোনো দর্পণের যে গোলীয় তলটা মানে অবতল তলটা যদি প্রতিফলক তল হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে অবতল দর্পণ। আর উত্তল তলটা যদি প্রতিফলক তল হয়, তাহলে সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। এবার এই উত্তল বা অবতল দুটো দর্পণকে আমাদের নিয়ে আলোচনা করতে হবে। তা এখানেতে আমাদের এই দর্পণ সম্পর্কে, এই গোলীয় দর্পণ সম্পর্কে কিছু জানতে গেলে প্রথমে তার কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারসগুলো আমরা জানব। সেই প্যারামিটারসগুলো কি কি না? প্যারামিটারসগুলো প্রথমে আমরা বলছি, পরপর আলোচনা করে যাচ্ছি। আমরা কিন্তু আলোচনা করছি দুটো ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে, বা উল্টো, অবতল দর্পণ উত্তল দর্পণ, যাই হোক। ওকে, তাহলে যে কোনো দর্পণই, গোলীয় দর্পণ একটা গোলকের অংশ বিশেষ। তাহলে সে যে কোনো গোলীয় দর্পণ, এটা হচ্ছে একটা ধরো অবতল দর্পণ, এ পাশে আমরা রাখছি, এটাকে বলছি আমরা এটাকে আমরা বলছি উত্তল দর্পণ। এইটা দর্পণের, প্রথমে আমরা দর্পণের কি বলবো? দর্পণের মেরু। তাহলে এইটাকে টোটালটা হচ্ছে দর্পণের প্রতিফলক তল। দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হচ্ছে দর্পণের মেরু। আবার বলছি, তাহলে এটাও মেরু, এটা হলো মেরু। তাহলে দর্পণের প্রতিফলক তলের মেরুটাকে যদি আমরা এ দিয়ে লিখি, তাহলে এ দিয়ে লিখতে পারি। তাহলে এ হচ্ছে মেরু, এটা হচ্ছে প্রতিফলক তলের মধ্যবিন্দুটা, এ হচ্ছে মেরু। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হচ্ছে দর্পণের মেরু। এখন এবার হচ্ছে বক্রতা কেন্দ্র। আমি তো জানি যে একটা গোলক যদি থাকে, সেই গোলকটা আঁকতে গেলে তার একটা কেন্দ্র থাকে। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকে, এরও একটা কেন্দ্র থাকবে। তাহলে এটাকেই বলা হচ্ছে বক্রতা কেন্দ্র, সে যে কোনো দর্পণই হোক, উত্তল বা অবতল। এটা হচ্ছে তাহলে
বক্রতা কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি যে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, তাহলে এটা এই গোলকের কেন্দ্র ধরো এটা, তাহলে এটা কি বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। এই গোলকের ক্ষেত্রে এই কেন্দ্র বক্রতা কেন্দ্র। আর বক্রতা ব্যাসার্ধ সে তো একই কথা, যে বক্রতা কেন্দ্র রয়েছে তাহলে গলীয় দর্পণের একটা গোলকের যে ব্যাসার্ধ, তাহলে সেটাই তার বক্রতা ব্যাসার্ধ। তাহলে যে গলীয় দর্পণ যে গঠিত হয়েছে তার যে বক্রতা তার যে ব্যাসার্ধটা সেটা কি বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটাও যে কোনো একটা ব্যাসার্ধ টেনে দিলে এটা সবই তো ব্যাসার্ধ, এগুলো হচ্ছে সব, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ আমরা জানলাম। এইবার হচ্ছে আমরা দর্পণ বলি একটা জিনিস হচ্ছে প্রধান অক্ষ। এগুলো সব ইমাজিনারি, মানে প্রধান অক্ষটাকে কাল্পনিক ভাবে প্রধান অক্ষ আমরা বলছি। দেখো প্রধান অক্ষ আমরা বলছি মেরু, ঠিক আছে। এইবারে আমরা বলছি যে মেরু এটা হলো বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর এটা ধরো মেরু আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী রেখা, রেখাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র, মানে প্রধান অক্ষ। তাহলে কোনো গলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক রেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। এটাও প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষ আমরা টানলাম। এইবারে আমরা যেটা বলবো যে গলীয় দর্পণ, সমতল দর্পণ আর গলীয় দর্পণের মধ্যে কিছু বিশেষ পার্থক্য দেখা যায়। তা সমতল দর্পণে আলোর প্রতিফলনে আমরা জানি কি যে সমতল দর্পণে আলোর প্রতিফলনেতে যেমন আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। প্রতিফলন যে তলেই হোক না কেন, গলীয় তলেই হোক আর সমতলেই হোক, সেখানে কিন্তু প্রতিফলনের সূত্র আমাদের মেনে চলতেই হবে। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দর্পণের ফোকাস। সেটা উত্তল দর্পণ হতে পারে, অবতল দর্পণ হতে পারে। এটা আমরা একটা অবতল দর্পণ করেছি, এটা প্রধান অক্ষরে টেনে দিলাম। এখানেও একটা উত্তল দর্পণ আমরা টানলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ। দেখো প্রধান অক্ষে সমান্তরাল আলোক রশ্মি যদি আমরা নিই, তাহলে দর্পণ থেকে প্রতিফলনের পর কিন্তু প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এটা অবতল দর্পণের ক্ষেত্রে এফ বিন্দুতে মিলিত হবে। আর উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি আমরা নিই, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে দেখা যাবে যে প্রতিফলনের পর ধর এরকম ভাবে প্রতিফলিত হয়ে চলে গেল। তাহলে এটাকে যদি পিছন দিকে বাড়াই, তাহলে এটা প্রতিফলিত হয়ে এই রশ্মিটা প্রতিফলিত হয়ে এভাবে চলে গেল। তাহলে প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে তাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফোকাস। এটাই মুখ্য ফোকাস। তাহলে আমাদের কি হবে, আমাদের ডেফিনেশন কি হবে যে প্রধান অক্ষে সমান্তরাল আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, অথবা প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। তার প্রধান অক্ষের উপর অবস্থিত ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হচ্ছে ফোকাস। এই ছবিটা কিন্তু সুন্দর করে আঁকতে হবে। এই যে ফোকাসের ছবিটা আঁকতে হবে, সংজ্ঞাটা বলতে হবে। আবার বলছি, ছবি আঁকা বলে যে সমান্তরাল রশ্মি গিয়ে সরাসরি প্রতিফলিত হয়ে মিলিত হলো, যেটা
সরাসরি প্রতিফলিত হলো, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলোকে যদি পিছন থেকে বলতে হলে তাহলে দেখা যাবে এই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে, এই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে বা আসছে বলে মনে হচ্ছে, তখন ওই জন্য এইটাকে বলা হচ্ছে ফোকাস। আর দর্পণের মেরু থেকে, এটা মেরু, দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এই হলো আমাদের অবতল দর্পণ বা উত্তল দর্পণে ফোকাসের সংজ্ঞা এবং ফোকাস দূরত্ব সম্পর্কেও আমরা বললাম। এখন আমি আগেও বলেছি যে দর্পণে, যে কোনো দর্পণেতে আলোরশ্মি যদি আপতিত হয় তাহলে আমাদের জানি যে স্পর্শক আর স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, ধরো একটা অবতল দর্পণের ক্ষেত্রে আঁকছি ছবিটা, এগুলো একটু জটিল ব্যাপার, তবু বুঝতে হবে। এই ধরো আমরা ফোকাস, এটা ধরো আর, এটা ধরো আর মানে বক্রতা ব্যাসার্ধ সি, এটা হচ্ছে এফ। তাহলে এইখান থেকে দর্পণ এর উপর লম্ব টেনেছি, আর এই বিন্দুতে স্পর্শক টানলে তাহলে স্পর্শক আর স্পর্শক বিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তা সেই জন্যে কোনো আলোরশ্মি যদি এইভাবে যায় তাহলে সে ফোকাস দিয়ে যদি চলে যায় তাহলে এইটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। সে আপাতন কোণ প্রতিফলন কোণ সর্বদা কিন্তু সমান হবে, সে যেমনভাবেই হোক না কেন। তাহলে এখানে তো আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, অর্থাৎ বক্র দর্পণ মানে গোলীয় দর্পণ হোক বা সমতল দর্পণ হোক, সেখানেতে কিন্তু প্রতিফলনের সূত্র আমাদের মেনে চলবে। তা যাই হোক, আমরা দর্পণের ক্ষেত্রে আমরা প্রথমে দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের আমরা আলোচনা করব। এখন দর্পণ দ্বারা, গোলীয় দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনটা আলোচনা করছি। তাহলে গোলীয় দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন, এই প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে দুটো কথা আমাদের মনে রাখতে হবে। একটা দেখো, এই একটা গোলীয় দর্পণ, এটা ধরো এফ, এটা হচ্ছে সি। তাহলে ধরো কোনো একটা রশ্মি যদি সমান্তরালভাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয় তাহলে প্রতিফলনের পরে কিন্তু ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে সমান্তরাল আলোরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোরশ্মি ফোকাসে চলে যাবে, আর সি দিয়ে যে আলোরশ্মিগুলো যাবে, ধরো এই সি দিয়ে আলোরশ্মি হবে, সে কিন্তু প্রতিফলিত হয়ে সেই পথেই চলে আসবে। সি দিয়ে যে যত আলো, ধরো এই একটা আলোরশ্মি সি দিয়ে যাচ্ছে, ধরো এই একটা আলোরশ্মি সি দিয়ে যাচ্ছে, তাহলে সেও কিন্তু আপতিত হলো, আবার সেইভাবে সেই পথেই প্রতিফলিত হবে। এই দুটো নিয়ম অনুযায়ী, নিয়ম অবলম্বন করলে আমরা অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব অঙ্কন করতে পারব। একটা কথা মনে রাখতে হবে যে অবতল দর্পণ সৎ এবং অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। অবতল দর্পণ সৎ এবং অসৎ প্রতিবিম্ব গঠন করে, আর উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে। কি বললাম? উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে। তা আমরা প্রথমে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন আমরা করতে পারি। তা দেখা যাক অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনগুলো আমরা সংক্ষেপে আলোচনা করছি। তা সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। তার প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এবার, এখন প্রশ্ন হচ্ছে যে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন করতে হবে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে বস্তুটা কোন অবস্থানে আছে, বস্তুটা কোন অবস্থানে আছে, অর্থাৎ প্রধান অক্ষের উপর কোন অবস্থানে বস্তু আছে। তা আমরা একটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণ নিয়ে আমরা কাজ করছি। ধরো আমরা এই একটা অবতল দর্পণ, এই একটা অবতল দর্পণ আমরা টানলাম, ভেরি গুড। এটা ধরো ফোকাস, প্রধান অক্ষ টেনেছি ফোকাস, এটা সি। সরলভাবে পরে প্রমাণ করব যে এটা যদি ফোকাসটা যদি মানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে r/2, তাহলে এটা 5 সেমি হলে এটাও 5 সেমি, মোট হচ্ছে 10 সেমি। তো যাই হোক, এখানে তো
এইখানে বস্তু আছে, এইখানে ধরো বস্তু আছে, তাহলে বস্তু, তাহলে আমরা কি করবো, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোর রশ্মি এইভাবে টানলাম, প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে বস্তু, সমান্তরাল আলোর রশ্মি টানলাম, যেটা সে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে চলে গেল। আর সি দিয়ে যেটা যাবে, মানে এই যে এই রশ্মিটা, এটা যে পথে গেল সেই পথেই প্রতিফলিত হবে, তাহলে আমরা এই পথেই প্রতিফলিত হয়ে যাবে। দেখো এটা ক্রমশ মানে আস্তে আস্তে অপসারীতে পরিণত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটাকে পিছন থেকে বর্ধিত করলে দেখো এটা কিন্তু একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করছি, এইটা হলো প্রতিবিম্ব। এই ধরো পি কিউ একটা বস্তু, আর পি ওয়ান কিউ ওয়ান পি ড্যাশ বা পি, আচ্ছা পি ওয়ান কিউ ওয়ান, ঠিক আছে, পি ওয়ান কিউ ওয়ান হলো প্রতিবিম্ব, এটা বস্তু, এটা প্রতিবিম্ব। তাই এটা অসৎ প্রতিবিম্ব বিবর্জিত। দেখো তাহলে কোথায় আছে বস্তু, কোথায় আছে, 1 নম্বর বস্তু, বস্তু মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত। তাহলে বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্ব আমরা অঙ্কন করলাম, এবং প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি, অসৎ, অসৎ বিবর্ধিত সমশীর্ষ এবং বস্তুর বিপরীত, মানে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব তার উল্টো দিকে হবে, ওই জন্য বস্তুর বিপরীত দিকে, এটা হলো। তাহলে এখানেতে বস্তু কিন্তু আছে, মেরুটাকে যদি আমরা পি লিখি, পি নয় এ লিখছি, মেরু এবং ফোকাসের মধ্যে আছে, তাহলে এরকম আমরা ছবি আঁকতে হবে। তাহলে এখানে এই ক্রাইটেরিয়াগুলো অসৎ, বিবর্জিত, বড় তো দেখতেই পাচ্ছি বড়, সমশীর্ষ অর্থাৎ শীর্ষ দেশ একই আছে, আর বস্তু বিপরীত দিকে, যেদিকে বস্তু দর্পণের যেদিকে বস্তু তার বিপরীত দিকে প্রতিবিম্ব। এইবারেতে আমরা স্পেসিফিক দু একটা আঁকবো, সবগুলো আঁকলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব। তা এবার আমরা বস্তুকে কোথায় রাখছি, বস্তুকে এফ আর 2f এর মধ্যে ধরা আছে। তাহলে বস্তু আছে কোথায় বলতো, এফ আর 2f এর মধ্যে, বস্তু আছে এফ ও 2f এর মধ্যে। তা এফ ও 2f এর মধ্যে আমরা দেখি, দেখা যাক এর হচ্ছে একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণ আমরা এঁকেছি, এটা হচ্ছে এ মেরু, এটা হচ্ছে ফোকাস, আর 2f মানে যতটা এখানে দূরত্ব এফ আর 2f, এখানেতে 2f, এখানে বস্তু আছে, এখানে বস্তু আছে। তাহলে বস্তুর এইটা ধরো পি কিউ বস্তু, তাহলে পি থেকে একটা সমান্তরাল আলোর রশ্মি নিয়ে নিলাম, তা সে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, দেখো ফোকাস দিয়ে পাঠিয়ে দিলাম, ফোকাস দিয়ে চলে গেল। আর যেটা পি থেকে একটা আলোর রশ্মি, সেটা সি দিয়ে যাচ্ছে, এটা সি, তো তাহলে এ যদি যায়, তাহলে এ যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, তাহলে এইভাবে ফিরে আসছে, ফিরে আসছে, ফিরে আসছে, ফিরে আসছে, এই দেখো এই হলো প্রতিবিম্ব। প্রধান অক্ষটাকে আমরা বড় করে দিলাম, প্রধান অক্ষটাকে আমরা বড় করে দিলাম, তো বড় করে এইটা হলো পি ড্যাশ, তারপরে পি এর প্রতিবিম্ব এখানে ঘটিত হবে, তারপরে বাকিটা এইভাবে লম্ব টানলে এটা, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে এইটা হলো প্রতিবিম্ব। এটা হচ্ছে বস্তু, দিস ইজ অবজেক্ট, দিস ইজ ইমেজ, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বের প্রকৃতি কি হচ্ছে, উল্টো কিন্তু সব মিলিত হয়েছে, মিলিত হয়েছে সব। প্রতিবিম্বের প্রকৃতি একটা হচ্ছে কি বললাম, সব, 2 নম্বর হচ্ছে অবশীর্ষ, 3 নম্বর বিবর্ধিত, 4 নম্বর বস্তুর দিকে।
বস্তু কোথায় আছে? অবজেক্ট লাইজ বিটুইন এফ অ্যান্ড টু এফ। ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে অবস্থিত। সুন্দরভাবে ছবি হবে, নিয়ম একই, সেম নিয়ম, সেম রুল। এবার বস্তু যদি 2f এ থাকে, 2f মানে কোন এইখানে বস্তু আছে, আর ছবি আঁকবো না, 2f এ থাকছে বস্তু, তাহলে কি হবে? হোয়াট হ্যাপেন্স? সব হবে, সদ হবে, অবশিষ্ট হবে, এইটা হবে বস্তুর সমান আকৃতি প্রতিবিম্ব, আর সেটা বস্তুর দিকে হবে। তখন বস্তুর সাইজটা যা হবে সেই প্রতিবিম্বটা বস্তু, তারপরে বস্তু সাইজ প্রতিবিম্ব সাইজ সমান হবে। এবং সেটা অ্যাকচুয়ালি 2f দূরত্ব যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি কীরকম হবে জানো? এইখানে যেমন যদি এটা বস্তু থাকে তাহলে এইখানে হবে প্রতিবিম্ব, এইরকম হবে প্রতিবিম্ব, এইটা হবে প্রতিবিম্ব, এটা হচ্ছে বস্তু, এটা বস্তু, এটা প্রতিবিম্ব। ঠিক ছবি আঁকলে আমরা এরকম পাবো। তাহলে এইভাবে আমরা দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন অঙ্কন করাগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন দর্পণের ক্ষেত্রে সে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, যাই হোক না কেন, গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে হবে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে f is equal to r by 2। এফটা কি? ফোকাস দূরত্ব, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে f is equal to r by 2। তা অবতল দর্পণ নিচ্ছি, অবতল দর্পণের ক্ষেত্রে অবতল, হয়তো প্রশ্ন যাই থাকবে, অবতল দর্পণে একটু সোজা, অবতল দর্পণের ক্ষেত্রে একই নিয়ম, কিন্তু ছবিটা অবতল দর্পণটাতে আমাদের ছবি আঁকতে সুবিধা হয়। ধরো এই ওকে, এটা একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছ, সি। এটা কি বললাম? মেরু। এটাকে কি বললাম? এফ। এটা হচ্ছে সি। তাহলে অ্যাকচুয়ালি এফ সমান হচ্ছে ফোকাস দূরত্ব, আর এসি ইজ ইকুয়াল টু হচ্ছে আর বক্রতা ব্যাসার্ধ। এখন একটা সমান্তরাল রশ্মি নিলাম, এইভাবে প্রতি ফোকাস দিয়ে চলে গেল। এবারে এটা টানলাম, ধরো পিকিউ রশ্মি নিয়েছি, আর পথে প্রতিফলিত হলো, দরকার নেই আমাদের এইটুকু দরকার। ওকে, এটা আই, এটা আর, আপাতন করো, প্রতিফলন করো, আই আর। আর এটা সমান্তরাল, এটা ভেদক, এটা আই, এটাও আই। আবার আই ইজ ইকুয়াল টু কি বলে দেখি আর। আবার বলছি, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হলে তাহলে এইটা হচ্ছে আপাতন কোণ, এই যে এটা হচ্ছে অভিলম্ব, তাহলে এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। যাই আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়ে গেল, তারপরে দেখতে পাচ্ছি যে এটা আই হলে এটাও আই হবে, কারণ একান্তর কোণ। আবার আই ইজ ইকুয়াল টু, মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজে কি পাচ্ছি? সিএফ বা এফসি, একই কথা, সিএফ বা এফসি। এফসি লিখছি, এফসি ইজ ইকুয়াল টু এফ কিউ। এফসি ইজ ইকুয়াল টু কি বলো দেখি? এফ কিউ। এফসি ইজ ইকুয়াল টু এফ কিউ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমান দুটো কোণ তাদের বিপরীত বাহু দুটো সমান হবে, তাহলে এফসি ইজ ইকুয়াল টু এফ কিউ। ওকে, এবার কিউটা কি? কিউটা দর্পণটা খুব ছোট দর্পণ, যেটাকে বলা হয় দর্পণের উন্মেষ বলে বলা হয়। দর্পণটা খুব ছোট দর্পণ, সেই জন্য কিউ বিন্দুটা এর খুব কাছাকাছি, তার মানে এইটা এটা মাপলে প্রায় একই পাবো। তাহলে দর্পণের উন্মেষ কম হওয়ার জন্য আমরা এফ কিউটাকে আমরা এফ কিউ সমান আমরা এফ এ লিখতে পারি, বা এফ, এফ কিউ সমান এফ, ইয়েস, এফ কিউ সমান এফ, এফ কিউ সমান এফ লিখতে পারি, এফ কিউ সমান এফ লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? এফসি, এফসি ইজ ইকুয়াল টু, এফসি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি?
এফসি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি তাহলে এফ, ঘুরিয়ে লেখো এফ সমান এফসি, তারপরে আবার সমান লিখতে পারি কি এফ সমান কি লিখতে পারি যে এসি বাই টু, এসি বাই টু, কারণ যদি এফটা যদি সমান যদি এফসি হয় তাহলে এদিকে এফ সমান এফসি হলে এফ সমান এফসি, তাহলে এবার এফটা মানে গোটাটার অর্ধেক, সেই জন্য এসি বাই টু লিখেছি। এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। গোলীয় দর্পণের ক্ষেত্রে, এটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ। এগুলো এইভাবেই প্রমাণ করতে হবে। ছবি খুব সুন্দর করে আঁকতে হবে, ছবি একদম নিখুঁতভাবে আঁকতে হবে, একে লেখাগুলো এভাবে করলে সমদ্বিবাহু ত্রিভুজ এটা, হ্যাঁ, তার মানে এফ সি কিউ, হ্যাঁ, এফ সি কিউ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তখন সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা হয়ে যাবে, পরে আমরা এইভাবে দেখিয়ে এভাবে প্রমাণ করছি। এখন এটা যদি আমরা ধরো উত্তল দর্পণ নিই, তাহলে কি হবে? অবতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণটা করলাম, উত্তল দর্পণের ক্ষেত্রে সেই একইভাবেই করতে হবে। ভেরি গুড, ভেরি সিম্পল বটে, কিন্তু ওই প্র্যাকটিস, মনোসংযোগ এগুলো দরকার, খুব ভীষণভাবে দরকার। ওকে, কাম উত্তল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এ মেরু, এটা ধরো এফ, এটা ধরো সি, সমান্তরাল আলোকরশ্মি নিলাম একটা, তাহলে এখানে যদি ডটেড লাইন দিয়ে যোগ করি তাহলে সে এইভাবে প্রতিফলিত হবে। এবার এটা যোগ করছি, এটা যোগ করলাম, এটা আই, এটা আর, এটা আই, এটা আর, এটা আই, এটা আর, এটা যদি আর হয় তাহলে এটা হচ্ছে বিপ্রতিভ কোণ, এটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা দেখো, এটা আই, এটাও আই, এটা সমান্তরাল রশ্মি, তাহলে অনুরূপ কোণ, এই জন্য এটা আই, তাহলে আই ইজ ইকুয়াল টু আর। তাহলে এখানে নাম দেবো ধরো এটা পি কিউ রশ্মি দিলাম, নো প্রবলেম। তাহলে এখানে আমরা হ্যাঁ এফ কিউ সমান হচ্ছে এফ সি, এফ কিউ সমান এফ সি, কারণ আই ইজ ইকুয়াল টু আর, আই ইজ ইকুয়াল টু এই কোণটা সমান হলে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, এই দুটো সমান কোণ, বাহু দুটো সমান হয়ে যাচ্ছে। এবার একইভাবে এফ কিউটা তো খুব এ এর কাছাকাছি, কিউটা এফ এর কাছাকাছি, সেই জন্য কি হবে? কিউটা এর কাছাকাছি বলে আমরা লিখতে পারবো যে এফ কিউ সমান এফ, এফ কিউ সমান এফ, এফ কিউ এর জায়গায় এ লিখছি, দেখো এফ কিউ এর জায়গায় এ লিখছি, তাহলে এফ সমান এফ সি, এফ সমান এফ সি, তার মানে এ এফ সমান এফ সি, তার মানে কি এফ সমান আমরা বলতে পারি যে এসি বাই টু, এফ সমান এসি বাই টু, তার মানে এফ ইজ ইকুয়াল টু কি বলতে কি আর বাই টু। ওই একই মেথডে, এগুলো কিন্তু একটু মানে ছবিটা না বুঝে করলে আমাদের এটা কিন্তু খুব জটিল হয়ে যাবে, সেই জন্য ছবিটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা যে ব্যাসার্ধ তাদের মধ্যে রিলেশন আমরা পেলাম কি? f is equal to r by 2, বা আমরা বলতে পারি যে r is equal to 2f। যে কোনো প্রবলেম আমরা এখান থেকে করতে পারবো। ধরো r দেয়া আছে, r ধরো 25 সেমি, f is equal to কত? তাহলে f is equal to হচ্ছে 25/2 সমান হচ্ছে 12.5 সেমি। আবার এখানে ধরো f is equal to ধরো আছে 15 সেমি, r is equal to কত? তাহলে r is equal to কত? 12, তাহলে 2 * 15 সমান 30 সেমি। তাহলে এইভাবে আমরা
ছোট্ট একটা অবজেক্টিভ কোয়েশ্চেন আমরা এখান থেকে সেট করতে পারি যে একটা উত্তল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 25 সেমি হলে উহার ফোকাস দূরত্ব কত। আবার বলতে পারি যে ফোকাস দূরত্ব 15 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত। এই হলো আমাদের ছোট একটা প্রবলেম, এখান থেকে সলভ করতে পারি। এখন এবার আমাদের পরীক্ষাতে কিন্তু এই রিলেশনটা কিন্তু পরীক্ষাতে আমাদের পড়ার সুযোগ থাকে, 3 নম্বরের কোশ্চেন হিসেবে পড়ে, সেই জন্য একটু মন দিয়ে করতে হবে। এবার হচ্ছে যে উত্তল দর্পণের ব্যবহার। এখন উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে এবং খর্বাকৃতি মানে ছোট প্রতিবিম্ব গঠন করে। তা সেই জন্যে এখন উত্তল দর্পণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো যে মোটরসাইকেলে বা বিভিন্ন যে আমরা গাড়ি ঘোড়া যেগুলো চলে, প্রত্যেকটা মানে গাড়িতে ড্রাইভারের ডান দিকে এবং বাম দিকে বোথ সাইড দর্পণ থাকে। পিছন থেকে আসা কোনো বস্তুকে সহজে ওই দর্পণের সাহায্যে দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে রিয়ার ভিউ ফাইন্ডার হিসেবে, রিয়ার ভিউ পিছনের বস্তুকে দেখার জন্যে মোটরসাইকেলে আরোহীরা তাহলে যে দর্পণ ব্যবহার করে সেটা হচ্ছে কিন্তু উত্তল দর্পণ। এবং এই রিয়ার ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন না, উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণ যদি উত্তল দর্পণ হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তল দর্পণের কিন্তু ব্যবহার করার কারণ হচ্ছে যে এর দৃষ্টিক্ষেত্র মানে এতদূর এইদিকে মানে বিস্তীর্ণ একটা অঞ্চল ধরে দৃষ্টিক্ষেত্র, আমরা এটা কথা বলবো, এর দৃষ্টিক্ষেত্র। তাহলে উত্তল দর্পণের এই ছবিটা এঁকে দেওয়ার পর আমরা বলবো যে এর দৃষ্টিক্ষেত্র অনেক বড়। কি বললাম? দৃষ্টিক্ষেত্র অনেক বড়, যার ফলে পিছনের বিস্তীর্ণ অঞ্চল থেকে আলোকরশ্মি বা বস্তু থেকে বস্তুর প্রতিবিম্ব ঘটিত হয়, যার ফলে আমরা পিছনে যদি দেখতে পাই, আমি তো যাচ্ছি না সামনে, তা পিছনের বস্তুকে দেখাটা খুব প্রয়োজনীয়তাটা অনেকটাই বেশি। সেই জন্য আমরা উত্তল দর্পণ হিসেবে এই যে রিয়ার ভিউ ফাইন্ডার হিসেবে আমরা উত্তল দর্পণ ব্যবহার করছি। রিয়ার ভিউ ফাইন্ডার হিসেবে আমরা উত্তল দর্পণ ব্যবহার করছি, তার কারণ হচ্ছে যে এর দৃষ্টিক্ষেত্র অনেক বড়, সেই জন্য পিছনের বিস্তীর্ণ অঞ্চল থেকে আগত বস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে পাই, যেটা অবতল দর্পণের ক্ষেত্রে হয় না। এই হলো উত্তল দর্পণের ব্যবহার। তাছাড়া আরও বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রেতে, বিভিন্ন যন্ত্রে, আলোকীয় যন্ত্রে উত্তল দর্পণের ব্যবহার রয়েছে। আমাদের মনে রাখতে হবে যে আমার যে পারপাসে ব্যবহার করবো সেই পারপাসের জন্য আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করবো সেটা নির্ভর করছে। এবার হচ্ছে আমরা অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের একটা হচ্ছে যে দন্ত পরীক্ষা। দন্ত চিকিৎসকরা দন্ত পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করে। কারণ অবতল দর্পণেতে দন্ত পরীক্ষার জন্য কি হয়, অবতল দর্পণ ব্যবহার করলে আমরা ধরো দাঁতের মধ্যে কোনো জায়গায় কোনো রকম ধরো কিছু ক্যাভিটি হয়েছে বা সেই কোনো ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষতের অবস্থানটা কোথায় এবং ক্ষতটা কীরকম ধরনের সেটাকে জানতে গেলে একটু বড় প্রতিবিম্ব দেখতে হবে। সেই জন্য আমরা দন্ত পরীক্ষায় কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে যে ধরো আমরা সমতল দর্পণে কি দেখতে পাই, সমতল দর্পণে আমাদের মুখে আমাদের যে অবয়ব রয়েছে সেই অবয়বের সমান প্রতিবিম্ব অর্থাৎ মোটাও নয় সরুও নয়, প্রতিবিম্ব গঠিত হয়। কিন্তু অবতল দর্পণ থাকলে কি হবে, অনেক মুখটাকে অনেক বড় দেখাবে, সেজন্য দাড়ি কামাবার জন্য আমাদের অবতল দর্পণ ব্যবহার করার একটা প্রয়োজন আছে। এইবার
গাড়ির হেডলাইট, একটা গাড়ির ধরো এটা হচ্ছে হেডলাইট, একটা গাড়ির হেডলাইট কি, এই হেডলাইটে কি হচ্ছে, একটা হেডলাইটে ধরো এটা একটা বাল্ব আছে, এই হেডলাইটটা বাল্ব রয়েছে। এইবার এই বাল্ব, হেডলাইটের বাল্বটা এখানে রয়েছে। এখন গাড়ির হেডলাইটে যদি এইখান থেকে যদি আলো রশ্মিগুলো দর্পণ থেকে ধরো এটা ফোকাসে, ধরো এটা ফোকাসে আছে, তাহলে এখান থেকে আলো রশ্মিগুলো কি সমান্তরালভাবে প্রতিফলিত হবে। তাহলে সমান্তরালভাবে প্রতিফলিত হলে কি হবে, এইভাবে আলো রশ্মিগুলো চলে যাবে, এইভাবে আলো রশ্মিগুলো চলে যাবে, যার ফলে আমরা কি হচ্ছে, এবার এটাকে যেখানে রাখবো, তবে অনেক দূরে হেডলাইটে, গাড়ির হেডলাইটে, তাহলে গাড়ির হেডলাইটে আমরা অবতল দর্পণ ব্যবহার করব, গাড়ির হেডলাইটে আমরা অবতল দর্পণ ব্যবহার করব। তা এইরকম আমাদের তাহলে দন্ত পরীক্ষা, দাড়ি কামাবার জন্যে আর এই গাড়ির হেডলাইটে এইগুলি মেনলি অবতল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ ব্যবহার করার বলেছি কথা, যে বিশেষ করে রেয়ার ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর এর দৃষ্টিক্ষেত্র অনেক বড়, আমি আগেও বলেছি এই কথাটা, বারবার বলছি, দৃষ্টিক্ষেত্র অনেক বড়। ছবিটা এঁকে দিতে বলেছিলাম যে এইরকম একটা উত্তল দর্পণ টেনে দিয়ে এই যে এই দৃষ্টিক্ষেত্রটা এইভাবে টেনে দেবে। দৃষ্টিক্ষেত্রটা যদি আমরা দেখতে পাই যে অনেক বড় দৃষ্টিক্ষেত্র আমরা পাচ্ছি, তাহলে এটা সুবিধাজনক আমাদের। এই হলো আমাদের উত্তল বা অবতল দর্পণের ব্যবহার। এবার একটা দর্পণ উত্তল না অবতল না সমতল কি করে বুঝবো? একটি দর্পণ উত্তল, অবতল না সমতল কি করে বুঝবো? তাহলে সেখানেতে আমরা ধরো একটা দর্পণ আছে, তার সামনেতে একটা ধরো আমাদের আঙুলটা বা একটা আঙুল বা একটা পেন্সিল কাছে দিয়ে গেলাম দর্পণের। যদি দেখা যায় যে পেন্সিলের সমান দৈর্ঘ্য প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে সেটা সমতল দর্পণ। যদি দেখা যায় যে খর্বাকৃতি ছোট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে সেটা হলো উত্তল দর্পণ। আর যদি দেখা যায় পেন্সিলের থেকে অনেক বড়, পেন্সিলটা অনেক মোটা দেখাচ্ছে, তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে উত্তল, অবতল এবং সমতল দর্পণের চেনার উপায় আমরা বুঝে দিলাম, যে না স্পর্শ করে কাছে একটা বস্তুকে নিয়ে গেলাম, একটা পেন্সিলকে নিয়ে গেলাম, যদি পেন্সিলের সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা হলো সমতল দর্পণ। আর পেন্সিলের থেকে যদি সরু ছোট প্রতিবিম্ব গঠিত হয়, খর্বাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর যদি দেখা যায় যে পেন্সিলের থেকে একটু মোটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ। এইবার আমরা ছোট মাঝে মাঝে কোশ্চেন আসে যে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? এখানে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে অসীম। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অসীম। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f হচ্ছে ইনফাইনাইট, f অসীম। তাহলে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম। এই মোটামুটি আমাদের আলোচনা আজকে গোলীয় দর্পণ সম্পর্কিত আলোচনা। আমি আবার বলছি একটুখানি ইন ব্রিফ আমি বলছি, বিষয়গুলো একটু মন দিয়ে শুনে নাও। এবং প্রথমে আমরা গোলীয় দর্পণ কাকে বলেছি, গোলীয় দর্পণ থেকে আমরা জেনেছি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। তারপরে দর্পণের বিভিন্ন অংশগুলো, বিভিন্ন প্যারামিটারগুলো জেনেছি। কি কি জেনেছি? মেরু জেনেছি, তারপরে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, ফোকাস, এগুলো আমরা জেনেছি। তারপর দর্পণ দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় কয়েকটা ছবি এঁকে আমরা দেখেছি, এবং যেগুলো এঁকেছি, এবং তার সঙ্গে টেক্সট বুক তো অবশ্যই, টেক্সট বুক তো সবসময় সঙ্গী, টেক্সট বুক দেখলেই বোঝা যাবে। তারপরে এইটা ইম্পর্টেন্ট দুটো প্রুফ আমি বলেছি, যে একটা ছোট্ট অবজেক্টিভ f r/2 বা r 2f, একই কথা, সেম। তাই f r/2 প্রমাণ করলে r 2f লিখে যাবে। তাহলে এই প্রমাণগুলো দেখিয়েছি, এই প্রমাণগুলো খুব সুন্দরভাবে দেখাবার চেষ্টা করেছি যে কিভাবে প্রমাণটা হচ্ছে, এবং ছবি এঁকে খুব সুন্দর উত্তল দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে। আর যদি বলে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে, তাহলে তোমরা যে কোনো একটা ছবি এঁকে দিলেই চলবে। অবতল দর্পণটা সোজা, তাহলে দর্পণ দ্বারা f r/2 প্রমাণ হয়েছে। আর দর্পণের ব্যবহার উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ব্যবহার, এবং
রিয়ার ভিউ ফাইন্ডার হিসেবে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি কেন? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কারণ এর দৃষ্টিক্ষেত্র অনেক বড়, সেই জন্য আমরা এটা ব্যবহার করছি। তারপরে পিছনের বিস্তীর্ণ অঞ্চলের বস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বলেছি যে দর্পণ চেনার উপায়, সমতল দর্পণ না উত্তল দর্পণ না অবতল দর্পণ, সেটাও আমরা আলোচনা করেছি। তাহলে এইগুলোই হচ্ছে আজকে এই মানে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সম্পর্কিত বিষয়গুলো আলোচিত হলো এবং সেগুলো বোঝানো হলো। এবার তোমরা ভিডিওটা দেখে তোমরা নিজেরা সুন্দর করে বুঝবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।